আমরা আজকে তড়িৎ বর্তনী সম্পর্কে আলোচনা করব এবং তড়িৎ বর্তনীর যত ডিটেলস যত কিছু আছে মোটামুটি আমরা সবকিছু দেখায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো চলেন আমরা শুরু করি। আমরা প্রথমে শুরু করব তড়িৎ বর্তনী। শুরু করার আগে আমরা ওহমের যে সূত্রটা আছে সেটা আগে দেখব। ওহমের সূত্র, ওহমস ল, যেটা হ্যাঁ ওহমস লটা আমরা দেখব যে ওহমস ল কি বলে। ওহমস ল বলে যদি আমাদের এখানে একটা বাধা থাকে, রেজিস্ট্যান্স, যদি এখানে একটা রেজিস্ট্যান্স থাকে এবং এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তে যদি আমাদের ভোল্টেজের একটা পার্থক্য থাকে, ভোল্টেজের পার্থক্য এটা ধরলাম আমরা V1 আর এটা হচ্ছে আমাদের V2, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ভোল্টেজের পার্থক্যটা কি? ডেল্টা ভি। তার মানে এই দুইটা যদি ডিফারেন্স হয়, হ্যাঁ, V1 এবং V2 এর একই রকম না হয়, যে V1 নট ইকুয়ালস টু আমাদের V2, যদি এরকম হয় তাহলে আমাদের ওহমের সূত্র বলে যে এখান থেকে একটা কারেন্ট প্রবাহিত হবে। ঠিক আছে, একটা কারেন্ট প্রবাহিত হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আমরা এটা ধরলাম যে এটা উচ্চ বিভব, উচ্চ ভোল্টেজ, আর এটা আমাদের নিম্ন ভোল্টেজ। তাহলে আমরা যখন ডেল্টা ভি নির্ণয় করব, ডেল্টা ভি হচ্ছে V1 মাইনাস V2, উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজ আমরা বাদ দিব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যে এই যে কারেন্টটা প্রবাহিত হবে, ঠিক আছে, এই কারেন্টটা প্রবাহিত হওয়ার মানটা কিভাবে আমরা নির্ণয় করি? যে ওহমের সূত্র অনুযায়ী V I × R। ঠিক আছে, এটা একটু অন্যভাবে আসে। ঠিক আছে, আরটা প্রথমেই আসে না। এটার সূত্রটা এরকম ছিল যে ওহম এই কথাটা বলছে যে দুই প্রান্তে যদি বিভব পার্থক্য থাকে তাহলে যেই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, যেই পরিমাণ আমাদের তড়িৎ প্রবাহিত হবে, এই প্রবাহিত তড়িৎ এই বিভব পার্থক্যের সমানুপাতিক, ডেল্টা ভি এর সমানুপাতিক। ঠিক আছে, তাহলে ডেল্টা ভি, তাহলে এখানে যদি সমানুপাতিক উঠে যায় তাহলে আই সমান সমান আমাদের আসে এটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টের নাম দিলাম আমরা জি ইনটু ডেল্টা ভি। ঠিক আছে, জিটা হচ্ছে যে পরিবাহিতা। ঠিক আছে, যে এখানে পরিবাহিতা বলতে আসলে বোঝাচ্ছে যে এখানে পরিবহনে কতটুকু সুবিধা হচ্ছে। ঠিক আছে, আর বাধা মানে হচ্ছে যে এই কারেন্টটা যাইতে কি পরিমাণ বাধা দিচ্ছে। তাহলে বাধা দিচ্ছে আর পরিবাহিত হতে দিচ্ছে, এই দুইটা কিন্তু একটা আরেকটার বিপরীত। তার মানে আমরা এইটা বলতে পারি যে আর যেটা রেজিস্ট্যান্স, যেটা বাধা দেয়, সেটা হচ্ছে আমাদের পরিবাহিত হইতে দেয় যেটা, সেটা ঠিক উল্টো একটা রাশি। ঠিক আছে, তো আমরা এখান থেকে জির মান বসাইতে পারি। জি হচ্ছে যেখানে ক্যালকুলেশন করলে জি সমান সমান 1/r হয়ে যাবে, তাহলে এটা 1/r ইনটু ডেল্টা ভি। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখেন এই আরটা এখানে চলে আসলে তাহলে ওইটা ডেল্টা ভি সমান সমান আমরা লিখতে পারি আই ইনটু আর। এইটাই কিন্তু আমাদের এই ওহমের যে সূত্রটা ছিল সেটা, যে এখানে ডেল্টা ভি বলেন বা ভি বলেন, হ্যাঁ, ডেল্টা মানে এখানে যদি একটা জিরো হয়ে যায় তাহলে সেটা আসলে যে ভি সমানই হয়ে যায়। মনে করেন যে V2 টা হচ্ছে যে 0 আর এখানে মনে করেন আমাদের 10, তাহলে এখানে বিয়োগ করলে কিন্তু আসলে আমাদের এই V1 টাই থেকে যাবে বা ভি যেটা, হ্যাঁ, এটা যদি ভি ধরি আর এটা যদি 0 ধরি তাহলে এখানে কিন্তু এই বিয়োগ করলে ভি থেকে 0 বিয়োগ করলে আসলে ভি থেকে যাবে। এই জন্য এটাকে মাঝে মাঝে আমাদের এই যেটা নিম্ন বিভবটাকে যদি 0 ধরি তাহলে একটা বিভবই সেখানে কাজ করে, সেই ক্ষেত্রে আমরা ভি ইউজ করি আর কি। ঠিক আছে, বা বিভব পার্থক্যটাকে যদি আমরা ভি বলি, এটা বলার উপর ডিপেন্ড করবে, তাই না? এটা কিন্তু বুঝে নিতে হবে আসলে এই ভিটা আসলে দুই প্রান্তের কি আমাদের বিভব পার্থক্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে আমাদের বেসিক্যালি ওহমের সূত্র। এখন এই ওহমের সূত্র ইউজ করে আমরা কিভাবে অঙ্ক করতে পারি, ঠিক আছে, বা এই ওহমের সূত্র থেকে গ্রাফের মাধ্যমে যে কি অঙ্কগুলো আসতে পারে পরীক্ষায় সেটা আমরা এখন দেখব। তাহলে দেখেন আমরা এখানে সূত্র পাইলাম যে V I × R। ঠিক আছে, তাহলে আমাদের যদি এটা এইরকম একটা সিস্টেম চিন্তা করি যে এখানে একটা আমাদের রোধ আছে, এই রোধের দুই প্রান্তের যে বিভবের যে ডিফারেন্স, হ্যাঁ, এই বিভবের ডিফারেন্সটা হচ্ছে আমাদের V, আর এটার মধ্য দিয়ে আমাদের কারেন্ট প্রবাহিত হচ্ছে যে I। ঠিক আছে, তাহলে এখন দেখেন এই রেজিস্ট্যান্স কিন্তু যে কোনো একটা পদার্থের জন্য ফিক্সড, রেজিস্ট্যান্সের মান হচ্ছে যে ফিক্সড, এইটা হচ্ছে যে কনস্ট্যান্ট, আর হচ্ছে
আর হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। ঠিক আছে, এটার মান কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না। ঠিক আছে, যে কোনো একটা যদি 100 ওহমের রেজিস্ট্যান্স হয় তাহলে এটা কিন্তু কোনো এক্সপেরিমেন্টের সময় এটা কিন্তু 100 বা 200 বা 1000 এরকম কোনো ভ্যালু দিবে না। সবসময় কিন্তু 100 ওহম রেজিস্ট্যান্সের একটা রোধ, হ্যাঁ, সে কিন্তু সবসময় 100ই দিবে বা আশেপাশে 100, 100, 2 এটার কিছু কম বেশ থাকে। ঠিক আছে, সেটা আলাদা হিসাব, বাট একটা নির্দিষ্ট একটা রেজিস্ট্যান্সের মান হচ্ছে সবসময় এটা ফিক্সড থাকবে। ঠিক আছে, এটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এটা কি বলে যে আমাদের এখানে বলা হচ্ছিল যে আই সমানুপাতিক আমাদের এই যে বিভবের যে ডিফারেন্সটা, তার মানে বলা হচ্ছে যে বিভবটা আমি যত বাড়াই দিব, ঠিক আছে, আমাদের এই আইটা কিন্তু তত বাড়বে। ঠিক আছে, এই কারেন্টের ফ্লোটা তত বেশি হবে। ঠিক আছে, আচ্ছা এখন এইখান থেকে যদি আমরা গ্রাফ আঁকার চেষ্টা করি, দেখেন আমাদের তাহলে ভেরিয়েবল দুইটা, একটা আই আর একটা হচ্ছে আমাদের ভি। আইটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ভিটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বা এটাকে বলছি আমরা অধীন চলক আর এটাকে বলছি আমরা স্বাধীন চলক। তাহলে আমরা কিন্তু কি করতে পারি যে ভোল্টেজটা আমার ইচ্ছা মাফিক আমি কিন্তু বাড়াই দিতে পারি, তাই না? আমি কখনো ভোল্টেজ দিলাম 10, কখনো 20, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু এই যে কারেন্টের ফ্লোটা হুট করে কিন্তু কোনো একটা সার্কিটে আমি ইচ্ছা করে বাড়াতে পারি না, কারণ আমাদের কারেন্ট সোর্স হচ্ছে যে এরকম অ্যাভেলেবল না। ঠিক আছে, মাঝে মাঝে কারেন্ট সোর্স পাওয়া যায়, হ্যাঁ, সেটা কিন্তু আমরা বেসিক্যালি ইউজ করি আমাদের যে সার্কিটগুলো আছে এখানে, আমরা এখানে ইউজ করব আমরা ব্যাটারি, তাই না? ব্যাটারি, তাহলে ব্যাটারি আমাকে হচ্ছে যে কি দিবে, ব্যাটারি কিন্তু আমাকে একটা ভোল্টেজের ডিফারেন্স সাপ্লাই দিবে, তাই না? কিন্তু আমরা কিন্তু এরকম কারেন্ট সাপ্লাই বলে এরকম অ্যাভেলেবল যন্ত্র নাই। কারেন্ট আমাদের হচ্ছে যে কারেন্টের মান বা কারেন্ট সাপ্লাই আছে, ঠিক আছে, সেইটার চিহ্ন হচ্ছে যে এভাবে করে আমরা ইউজ করি। ঠিক আছে, বাট এইটা অ্যাভেলেবল না। আমরা এখন চিন্তা করব যে কারেন্ট সাপ্লাই দিব না, আমরা সাপ্লাই দিব কি ভোল্টেজ। ঠিক আছে, তাহলে এখানে ভোল্টেজটাকেই আমরা ইন্ডিপেন্ডেন্ট বলতেছি, আর কারেন্ট যেটা সেটা হচ্ছে যে আমরা ডিপেন্ডেন্ট বলতেছি বা অধীন চলক। হ্যাঁ, তো এটা পাওয়া যাইতেও পারে। ঠিক আছে, ওইটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই, আমরা এখন দেখি অঙ্ক কিভাবে করা যায়। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এখানে একটু গ্রাফ আঁকার চেষ্টা করি, দেখেন এই গ্রাফটা আসলে কিসের মতো, যেহেতু আমরা ম্যাথমেটিক্স করছি, অধীন চলককে আমরা y ধরি আর স্বাধীন চলককে আমরা কি ধরি, x চিন্তা করি, তাই না? তাহলে এইটা দেখেন, যদি এখানে আমাদের যেটা অধীন চলক সেটা হচ্ছে যে আমাদের v হচ্ছে স্বাধীন চলক, তাহলে এইটাকে আমরা x চিন্তা করতে পারি, আর এটা হচ্ছে আমাদের অধীন চলক, এটাকে আমরা y চিন্তা করতে পারি। তাহলে এখানে দেখেন ইকুয়েশন আসলো y সমান সমান x সমান সমান y ইনটু r। ঠিক আছে, বা এটাকে যদি আমরা এভাবে করে লিখতাম যে y ইজ ইকুয়ালস টু 1/r ইনটু আমাদের x। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু আমরা এভাবে করে লিখতে পারতাম, যেহেতু 1/r, r যেহেতু কনস্ট্যান্ট, তাহলে 1/r ও কনস্ট্যান্ট হবে, তাহলে এটাকে লেখা যায় m ইনটু x। তাহলে আমরা ম্যাথমেটিক্সে দেখেছি বা আমরা যখন স্থানাঙ্ক জ্যামিতি করেছি তখন এই যে এই ধরনের যে ইকুয়েশনগুলো ছিল, এই ধরনের ইকুয়েশনগুলো দেখছি আমরা যে এটা একটা মূল বিন্দুগামী সবসময় একটা কি হবে, সরলরেখা হবে। কি হবে, মূল বিন্দুগামী সরলরেখা, কারণ এখানে কোনো কনস্ট্যান্ট নাই, সি নাই, প্লাস সি নাই। প্লাস সি থাকলে সেটা একটা নির্দিষ্ট অংশ কর্তন করত, কিন্তু যেটা হচ্ছে যে y mx, সেটা কিন্তু সরাসরি আমাদের মূল বিন্দুগামী একটা সরলরেখা হবে। ঠিক আছে, আচ্ছা এখন এই মূল বিন্দুগামী সরলরেখা হলে তাহলে আমাদের এই দিকে হবে আমাদের x, এই দিকে আমাদের x, আর এই দিকে হচ্ছে আমাদের y, তাই না? তাহলে x মানে আসলে কি, x মানে আমাদের এই দিকে হচ্ছে আমাদের ভোল্টেজটা, আর এই দিকে আমাদের কি হবে, আমাদের কারেন্টটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে সরলরেখাটা, এই সরলরেখার x অক্ষের সাথে একটা কোণ করবে, আর এই কোণের tan থিটা যদি আমরা নিই তাহলে সেইটাই হচ্ছে আমাদের কি হয়ে যাবে, যে এই সরলরেখার ঢাল হয়ে যাবে, তাই না? এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা যে tan থিটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে এইটাই হয়ে যাবে আমাদের এই সরলরেখার ঢাল, আর এই ঢাল মানেই আমাদের হচ্ছে যে 1/r। ঠিক আছে, তাহলে এটাই আমাদের কি, আমাদের সেই 1/r। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি m সমান সমান 1/r, তাহলে r সমান সমান 1/m। তাহলে এইভাবে করে কিন্তু আমরা এখান থেকে একটা ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে,
যে যদি এরকম একটা গ্রাফ দেওয়া থাকে, সেই গ্রাফের কোনো একটা ইনফরমেশন নিয়ে যদি আমরা এখানে ঢাল বের করতে পারি, তাহলে সেই ঢালটা দেখতে হবে আসলে কিসের সমান। যেহেতু এটা 1/r এর সমান, তাহলে আমরা তখন 1/r সমানের ঢালটা লিখবো, লিখে সেখান থেকে আমাদের r এর মানটা বের করতে হবে। ঠিক আছে, এখন যদি গ্রাফটা এরকম না দেওয়া থাকে, গ্রাফটা একটু উল্টানো দেওয়া থাকে, যদি আপনার এখানে এরকম না দেওয়া থাকে যে আমাদের ভেরিয়েবলের ডিরেকশন যদি চেঞ্জ করে দেওয়া থাকে, যে এইদিকে আমাদের x ঠিক আছে আর এইদিকে y আমরা জানি, কিন্তু আমাদের এইদিকে দেওয়া আছে মনে করেন i, হ্যাঁ, আর এইদিকে দেওয়া আছে আমাদের v। তাহলে এখন আমাদের যেটা করছে তারা কিন্তু এই যে ভেরিয়েবলের ডিরেকশনটা আমাদের চেঞ্জ করে দিয়েছে, মানে যেটা আমাদের স্বাধীন চলক ছিল সেটাকে অধীন বানিয়ে দিয়েছে, আর অধীনটাকে আমাদের স্বাধীন বানিয়ে দিয়েছে। তাহলে এখন আমাদের যেটা চিন্তা করতে হবে, আমাদের যেটা i আছে এইটাকে আমরা এখন x চিন্তা করব, আর যেটা v আছে সেটাকে আমরা কি চিন্তা করব, আমরা y চিন্তা করব। তাহলে দেখেন আমাদের যেটা ইকুয়েশন এখন জাস্ট চেঞ্জ হয়ে যাবে। পরবর্তী তাহলে কি হবে, এই যে v টাকে আমরা কি ধরেছি, v টাকে ধরেছি আমরা y সমান সমান, আর এই i টাকে ধরেছি আমরা কত, x ইনটু r। বা এইটা দেখেন খুব ইজিলি তাহলে আমরা লিখতে পারি, এই r টাকে আমরা কনস্ট্যান্ট চিন্তা করে m ইনটু x লিখতে পারি। তাহলে এটা y সমান সমান mx। ঠিক আছে, এই গ্রাফ অনুযায়ী হবে। তাহলে y আগেরটাও ছিল mx, হ্যাঁ, এটা হবে কিন্তু mx। তাহলে এটা কি হবে, আমাদের মূল বিন্দুগামী একটা সরলরেখা হবে। এটাও হবে আমাদের মূল বিন্দুগামী একটা সরলরেখা। ঠিক আছে, কিন্তু এখানে যে ঢালটা হবে, এখানে যে x অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা করবে, সেই অ্যাঙ্গেলের যে tan থিটা, এটা সমান সমান এই সরলরেখার যে ঢালটা, এই ঢালটা আসলে কার সমান, এই ঢালটা আসলে কার বদলে লিখেছি আমরা, r এর বদলে। তাহলে এখানে কিন্তু এই m টা সরাসরি আমাদের r এর সমান হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের কিন্তু অঙ্ক করার সময় একটু খেয়াল করতে হবে যে আমাদের কোন বরাবর কোনটা দেওয়া আছে, এই বরাবর i দেওয়া আছে নাকি এই বরাবর i দেওয়া আছে। যদি x অক্ষ বরাবর i দেওয়া থাকে আর y অক্ষ বরাবর v দেওয়া থাকে, তাহলে এই যে সরলরেখার যে ঢালটা হবে সেটা সরাসরি আমাদের r এর সমান, বা এই যে রোধটা ছিল সেই রোধের মানের সমান হয়ে যাবে। ঠিক আছে, আর যদি আমাদের এখানে x অক্ষ বরাবর v দেওয়া থাকে আর y অক্ষ বরাবর যদি আমাদের i দেওয়া থাকে, তাহলে এখানে এই যে সরলরেখাটা পাওয়া যাবে, এই সরলরেখার যে ঢাল হবে সেই ঢালটা আমাদের 1/r এর সমান হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই রেজিস্ট্যান্সটা বের করা যাবে খুব ইজিলি। ঠিক আছে, তাহলে এটার আনুষঙ্গিক আমরা কিছু অঙ্ক এখান থেকে ক্যালকুলেশন করব। দেখেন, যদি আমাদের এরকম একটা পরিস্থিতি দেওয়া থাকে, এটা হচ্ছে আমাদের i দেওয়া আছে আর এটা আমাদের v দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা একটু দুইটা উদ্দীপক মনে করেন দেওয়া আছে, একটা হচ্ছে এখানে i দেওয়া আছে আর এদিকে v দেওয়া আছে, মূল বিন্দুগামী একটা সরলরেখা দেওয়া আছে, আর এখানে আরেকটা দেওয়া আছে গ্রাফ, এটা v আর এটা হচ্ছে আমাদের i। ঠিক আছে, আচ্ছা এটা অবশ্যই মূল বিন্দুগামী একটা সরলরেখা। আচ্ছা, তো এখন দেখেন এখানে মনে করেন সাপোজ দেওয়া আছে আমাদের, এইটা দেওয়া আছে 60 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, আর এখানেও আমাদের 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এইটা কিন্তু আমরা কোথা থেকে পেয়েছি, আমরা দুইটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে দুইটা রেজিস্ট্যান্স নিয়েছি। এখানে এটা মনে করেন R1 রেজিস্ট্যান্স, আর এখানে আরেকটা রেজিস্ট্যান্স আমাদের R2 রেজিস্ট্যান্স। এই দুইটা রেজিস্ট্যান্সের এই দুই প্রান্তে আমরা কি করছি, এই যে ভোল্টেজ অ্যাপ্লাই করছি। ঠিক আছে, কারণ এটা কিভাবে ভোল্টেজ অ্যাপ্লাই করব, আমরা এখান থেকে খুব সহজে এই যে দুইটা ব্যাটারি দিয়ে ভোল্টেজটা অ্যাপ্লাই করতে হবে। এখানে যখন একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, তাহলে অবশ্যই এটার ভিতর দিয়ে একটা কি হবে, আমাদের কারেন্ট প্রবাহিত হবে, তাই না? তাহলে আমি ভোল্টেজের বিভিন্ন মান চেঞ্জ করে করে যেই ভ্যালুগুলো পেয়েছি সেই অনুযায়ী আমি গ্রাফটা ড্র করেছি। ঠিক আছে, ঠিক অনুরূপভাবে এটার অ্যাক্রসে আমি বিভিন্ন ভোল্টেজ অ্যাপ্লাই করে করে যে কারেন্টটা পেয়েছি সেইটা যেই বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো বসায় আমরা এই গ্রাফটা ড্র করেছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমাদের কোশ্চেন হচ্ছে যে এখান থেকে R1, যে এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা মনে করেন যে R1 আর এই রেজিস্ট্যান্সটা আমাদের R2। তাহলে এখন
এখান থেকে ক্যালকুলেশন করতে হবে R1 এবং R2 এর মান কত। তাহলে কোশ্চেন হচ্ছে কি, কোশ্চেন হচ্ছে R1 এবং R2 এর মান কত। তাহলে কোশ্চেন আমাদের R1 এবং R2 এর মান নির্ণয় করো। R1 এবং R2 এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে এটা খুব সহজ অঙ্ক। কিভাবে আমরা করব দেখেন, এখানে যেহেতু আমরা 6 ডিগ্রি পেয়েছি, যে x অক্ষের সাথে এই সরলরেখাটা 6 ডিগ্রি করে, তাহলে এখানকার ঢাল কত হবে? এখান থেকে আমরা ঢাল খুব সহজে নির্ণয় করব। ঢাল হচ্ছে tan 60 ডিগ্রি, তার মানে হচ্ছে আমাদের √3। ঢালের মান তাহলে আমাদের কত? √3। তাহলে এখন দেখতে হবে যে এই ঢালটা আসলে কার সমান। তাহলে আমরা ওই ইকুয়েশনে ফেরত যাব যে v কি জানি আমরা i * r। তাহলে এখন খেয়াল করেন যে x অক্ষ বরাবর কি দেওয়া আছে? x অক্ষ বরাবর আমার দেওয়া আছে i, আর y অক্ষ বরাবর দেওয়া আছে আমার v। তাহলে আমি এখানে লিখব v = x * r, হ্যাঁ, বা এইটাই সে আমাদের m * x। তাহলে দেখেন এইটা m টা আসলে কার সমান হলো? এখানে আমাদের r এর সমান হয়ে গেল, তাই না? তার মানে এই সিস্টেমে যে m টা আমরা পাচ্ছি, সেই m টা আসলে আমাদের যে এই রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সের সমান। তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারি যে এইটাই সমান আমাদের কি R1, ডাইরেক্ট আমরা এখানে লিখে দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পাশের পার্টটা হয়ে গেল। তাহলে এই অঙ্কে আসেন কিভাবে করব। এইটাও ঠিক আমরা এই v IR এই সূত্রটা আমরা লিখব, ওহমের সূত্র। এবার দেখব x অক্ষ বরাবর কি দেওয়া আছে। x অক্ষ বরাবর দেওয়া আছে আমাদের v, আর y অক্ষ বরাবর দেওয়া আছে আমাদের y। ঠিক আছে? তাহলে আমরা এই v এর জায়গায় লিখব x = y * r। ঠিক আছে? তাহলে আমরা ইকুয়েশন কিভাবে নিয়ে যাব? y mx আকারে নিয়ে আসব। ঠিক আছে? তাহলে y টাকে যদি আমরা ফ্রি করি, তাহলে y = 1/r আমাদের x। এই 1/r টাকে আমরা এখানে চিন্তা করছি mx। তাহলে m এর মানটা আসলে আমাদের কি 1/r এর সমান। তাহলে এখান থেকে ঠিক অনুরূপ ভাবে আমরা এখান থেকে m এর মান বের করব। m = আমাদের tan 60, মানে এটা আমাদের √3। তাহলে এখানে আমরা জানি যে m টা আসলে কার সমান? 1/r। তাহলে আমরা লিখতে পারি 1/r = আমাদের √3। তাহলে r = হবে আমাদের 1/√3 ওহম। ঠিক আছে? এইটা হচ্ছে √3 ওহম। তাহলে দেখেন অঙ্ক কিন্তু খুবই সোজা। ধরতে পারলে আমরা কিন্তু খুব ইজিলি এই অঙ্কটা সমাধান করে ফেলতে পারবো। ঠিক আছে? তাহলে আমাদের একটু জাস্ট খেয়াল রাখতে হবে যে আমাদের কোন অক্ষ বরাবর কোনটা দেওয়া আছে। x অক্ষ বরাবর কি দেওয়া আছে, y অক্ষ বরাবর আমাদের কি দেওয়া আছে। ঠিক আছে? এইটুকু খেয়াল রাখলে আমাদের অঙ্ক কিন্তু খুব সহজে আমরা এটা করতে পারবো। ঠিক আছে? ঠিক এই অঙ্কটাই আরেকভাবে করা যায়। যদি আমাদের এখানে অ্যাঙ্গেল না দেওয়া থাকে, যদি এমন দেওয়া থাকতো, মনে করেন যে একটা গ্রাফ দেওয়া আছে, এখানে দেওয়া আছে i, এখানে দেওয়া আছে v, এখানে জাস্ট একটা বিন্দুর মান দেওয়া আছে, মনে করেন এটা 2, 3, এটা দেওয়া আছে 5, আচ্ছা এটা আন্দাজে দিলে একটু অঙ্কটা না হওয়ার সম্ভাবনা থাকবে। তো একটা পয়েন্টে দেওয়া আছে মনে করেন, ঠিক আছে, আর মনে করেন যে ওখানে আর একটা দেওয়া থাকতে পারে। ঠিক আছে? তো এখন এরকম যদি বিভিন্ন বিন্দু দেওয়া থাকে, তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করব। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এখান থেকে কি করতে হবে, যে ঢালটা বের করতে হবে, তাই না? তো ঢাল বের করার জন্য আমরা জানি ঢাল সমান কিভাবে বের করে। আর একটা সূত্র হচ্ছে যে m = আমাদের tan θ, অ্যাঙ্গেল দেওয়া থাকলে পাওয়া যায়। আর একটা হচ্ছে ঢাল বের করার সিস্টেম হচ্ছে ডেল্টা y ডিভাইডেড বাই আমাদের ডেল্টা x। ঠিক আছে? তাহলে দেখেন এখানে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, ঠিক আছে, আমি এটা দিচ্ছি না কারণ এটা যদি নিজের মন মতো করে দিই তাহলে সেটা দেখা যাবে আমার মূল বিন্দুতে যাচ্ছে না। ঠিক আছে? সেক্ষেত্রে একটু আলাদা অ্যান্সার আসতে পারে। তাহলে আমাদের এমনভাবে দেওয়া থাকবে যাতে এই মূল বিন্দু দিয়েই সবগুলো বিন্দু মানে টান দিলে যাতে মূল বিন্দুতে যায়। ঠিক আছে? তাহলে দেখেন একটা বিন্দু কিন্তু আমরা অলরেডি জানি, একটা বিন্দু হচ্ছে আমাদের কত, 0, 0। যেহেতু এইটা সবসময় যেটা আমাদের এই ভোল্টেজ আর যেটা ওহমের সূত্র যেগুলো মেনটেন করে, v যেগুলো IR এই সূত্র মেনটেন করে, ওহমের সূত্রে যতগুলো গ্রাফ আছে সব গ্রাফ আমাদের মূল বিন্দুতে যেহেতু যাবে, তাহলে একটা বিন্দু কিন্তু আমরা জানি, আর একটা বিন্দু আমাদের দেওয়া আছে 2, 3। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমরা ঢাল খুব সহজে বের করতে পারছি। তাহলে ঢাল হবে কত, ডেল্টা y।
তাহলে এখান থেকে যদি একটা ত্রিভুজ আঁকি, ঠিক আছে, তাহলে এখানে দেখেন যে এই x এর মান হচ্ছে আমাদের 2 বা ডেল্টা x এর মান 2, হ্যাঁ, কারণ এই 2 থেকে আমাদের 0 বাদ দিব, আর ডেল্টা y এর মান হচ্ছে 3 থেকে আমরা 0 বাদ দিব, তাহলে এটা হবে আমাদের 3। তাহলে এখন আমরা m টা কিভাবে বের করব, ডেল্টা y ডিভাইডেড বাই ডেল্টা x, তাহলে 3 ডিভাইডেড বাই আমাদের 2, তাহলে এইটাই কিন্তু আমাদের এখানকার ঢাল, ঠিক আছে। এবং এই ঢালটা কার সমান, এই ঢালটা হচ্ছে দেখেন যেহেতু x অক্ষ বরাবর কি দেওয়া আছে, x অক্ষ বরাবর i দেওয়া আছে আর y অক্ষ বরাবর v, তাহলে এখানে y সমান সমান আমরা x r বা এটাকে আমরা mx লিখছিলাম, তাহলে m টা কার সমান আমাদের r এর সমান, তাহলে এইটাই হয়ে যাবে আমাদের যে এই সিস্টেমে বা এখানে যে রোধটা ছিল, যে রোধের অ্যাক্রসে আমরা এক্সপেরিমেন্টটা করে এই গ্রাফটা পাইছি, সেই রোধের মানটা কিন্তু আমাদের এই ঢালের সমান হয়ে যাবে, গ্রাফে যে ঢালটা পাওয়া যাবে সেই ঢালের সমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইভাবে করে আমরা এই টাইপের অঙ্কগুলো সমাধান করতে পারবো, ঠিক আছে। ইভেন পরীক্ষার খাতায় এইভাবে দেওয়া থাকতে পারে কোশ্চেনে, যে একই কোশ্চেনের মধ্যে কোনোটায় দেখা যাচ্ছে যে এরকম দেওয়া আছে, একটাতে অ্যাঙ্গেল দেওয়া আছে আর একটাতে কি দেওয়া আছে, কোনো একটা এরকম পয়েন্ট দেওয়া আছে, মানে x1 y1, তাহলে সেক্ষেত্রে বলতে পারি যে এই R1 আর এই R2, হ্যাঁ, এইটা হচ্ছে R1 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আর এটা হচ্ছে আমাদের R2 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, এই দুইটা গ্রাফ পাওয়া গেছে, সেখান থেকে আমাদের এই রোধের মানটা বের করতে হইতে পারে, ঠিক আছে। তাহলে এই বেসিক জিনিসগুলো মনে রাখলে আমরা যে কোনো অঙ্ক ইনশাআল্লাহ সমাধান করতে পারবো। ওকে, থ্যাংক ইউ।